এমসাদুর রহমান কবির, আপনার কাছে আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের দাম অনেকখানি বৃদ্ধি পেয়েছে, গত এক মাসে প্রায় $1 বেড়ে গেছে গ্যালন প্রতি। এবং এই অবস্থায় একটা পর্যায়ে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা হরমুজ প্রণালী পার হতে যাচ্ছেন তাদের নিরাপত্তা দেবে, তাদের ইন্স্যুরেন্স দেবে, আজকে এসে তিনি বলছেন যে যার যার নিজ দায়িত্বে হরমুজ পার হতে হবে। তাহলে কি একরকম হরমুজের ব্যাপারে পরাজয় স্বীকার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র? ধন্যবাদ আপনাকে। আজকের যে খবর তাতে সেরকমই মনে হচ্ছে। পরাজয় বলবো না, কিন্তু তারা পিছু হচ্ছে একটুখানি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প দুটো বিষয় বলেছেন আজকে, এবং হেক্সের যিনি ওদের ডিফেন্স মিনিস্টার তিনি এটা করবোরেট করেছেন যে তারা ওখান থেকে সরে আসতে চায়। এটা একটা বিষয়, ইরান যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসতে চাচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে হরমুজ প্রণালীটাকে ওপেন করা নিয়েই তো যে গ্রাউন্ড মোবিলাইজেশন যেটাকে বলছে, স্থলযুদ্ধের প্রস্তুতি, সেখানেও বলছে যে হরমুজ এই অবস্থায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটা নেগোশিয়েট করতে চাচ্ছি। তো তার অর্থ দাঁড়াবে যেখানে ইরানের জন্য তো একটু আগে রানা ভাই যেটা বললেন যে এই যে অসম যুদ্ধের অস্ত্র হিসাবে কিন্তু ইরান এই হরমুজ প্রণালীকে ব্যবহার করছে, এবং সেই হরমুজ প্রণালী যদি অমীমাংসিত রেখে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে আসে, তাহলে অর্থ দাঁড়াবে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার, যদি আপনি প্রথম থেকে তার লক্ষ্যমাত্রা দেখেন, রেজিম চেঞ্জ হয়নি, সারেন্ডার হয়নি, তারপরে এখন যেটুকু করার চেষ্টা হরমুজ প্রণালী খুলবে বা এর জন্য যুদ্ধ করবে, কিছুই হয়নি। এখন এই লক্ষ্য, প্রধান লক্ষ্য, যুদ্ধ লক্ষ্য যদি অর্জন করা সম্ভব না হয়, তাহলে এটাকে তো আপনি ওইভাবে ব্যাখ্যাই। এখন আবার নতুন লক্ষ্যের কথা বলছেন রুবিও, সেখানে বলা হচ্ছে সেখানে বিমান বাহিনী ধ্বংস করা হবে, নৌবাহিনী ধ্বংস করা হবে, ফ্যাক্টরি ধ্বংস করা হবে এবং মিসাইল গুলো ধ্বংস করা হবে। তো তাদের কি লক্ষ্য প্রতিদিন পাল্টে যাচ্ছে? এটা তো অনেক প্রথম থেকে এটা বলা হচ্ছিল যে তারা তো লক্ষ্যই ঠিক করতে পারছেন না, এক এক সময় এক একটা। কারণ প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য ছিল রেজিম চেঞ্জের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি, যেটা শান্তিপূর্ণ ইরান দাবি করছে শান্তিপূর্ণ, পাশ্চাত্য জগৎ মনে করে যে এটা শান্তিপূর্ণ নয়, এটাকে ধ্বংস করা, মিসাইল স্ট্রাকচার ধ্বংস করা, এবং ইরান এক ধরনের মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি যে কাঠামো আছে তার আওতায় তাকে নিয়ে আসা, এই তো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। তো এখন তো মনে হচ্ছে কোনোটাই তারা অ্যাচিভ করতে পারেনি। ইরান এখনো আজকেও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। তো তারা সংখ্যা তত্ত্বের দিক থেকে হ্যাঁ, প্রতিদিন তারা এই এখন পর্যন্ত 10-20 হাজার টার্গেট তারা হিট করেছে, সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে যে এই টার্গেটগুলো হিট করার মধ্য দিয়ে কি তারা ইরানের শক্তিটাকে নিঃশেষ করতে পেরেছে? এবং যদি নিঃশেষ না হয়, ইসলাম বলছেন ইরানের জন্য টিকে থাকাটাই একটা জয়ের উপকরণ হিসাবে ধরা হচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শক্তির প্রেক্ষাপটে যদি আপনি ধরেন, তাহলে ইরান সেখানে কোনো কম্পারেবল শক্তি না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বর শক্তি, $1 ট্রিলিয়ন খরচ করে তারা প্রতি বছর তাদের সামরিক ব্যবস্থাপনার জন্য। ইসরায়েল মধ্যপ্রাচ্যে অপ্রতিদ্বন্দ্বী শক্তি। এই দুটো শক্তি একসাথে হয়ে যখন গেছে, সেখানে সামরিকভাবে ইরান তাদের মুখোমুখিভাবে এটাকে চ্যালেঞ্জ করবে সে সক্ষমতার ঘাটতি আছে, বা ইরান এটা অসম একটা যুদ্ধ হিসেবে বলতে পারি। কিন্তু ইরান ন্যাশনাল পাওয়ার বলে একটা কনসেপ্ট আমরা ব্যবহার করি। একটা জাতির ন্যাশনাল পাওয়ার বলতে এখানে সামরিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, জনগণের শক্তি বলেন, ডিটারমিনেশন বলেন, এই ইচ্ছা শক্তি, এসবগুলোকে নিয়েই কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার তৈরি হয়। তো ইরান এখন এই ন্যাশনাল পাওয়ার, তার সামরিকটা দুর্বল আছে, অর্থনৈতিকটা অনেক আগে থেকেই দুর্বল, এখনো দুর্বল আছে, তার ধ্বংসযোগ্য হচ্ছে। কিন্তু তার ডিটারমিনেশনটা যদি বলেন আর অসম যুদ্ধ করার সক্ষমতা, এখানে ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বেশি দেখিয়েছে। কারণ ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বরাবরই চেষ্টা করেছে এই যুদ্ধটাকে ইরানে কেন্দ্রীভূত রাখতে। ইরান সেটাকে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধে রূপান্তরিত করে দিয়েছে ইতিমধ্যে। এখন রানাভাই বললেন সঠিক কথা, যেটা এখন বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে রূপান্তরিত হচ্ছে। যে কথাটা আপনি বললেন, আজকে $4 মানে $1 বেশি। $4 যখন পাম্পে, আমেরিকান পাম্পে $4 গ্যাসের দাম হয়, নিশ্চিতভাবেই সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার মধ্যে মারছে যে ইটস এ সিগন্যাল যে আপনি নেক্সট ইলেকশন নভেম্বরেই মিড টার্ম আছে, মধ্যকালীন সময় যেটা হবে, পুরো হাউস এবং সিনেটের 1/3, হাউস পুরাটা বদলাবে, মানে এখানে নির্বাচন হবে। এখন একটা সিটে হাউসে রিপাবলিকানরা মেজরিটি, আর সিনেটে আছে 4টা বা 5টা সিটে।
এখন এই মধ্যে একটা সিট ফ্লিপ করা কঠিন না, 4টার মধ্যে 2টা 3টা ফ্লিপ করলে কিন্তু কংগ্রেস হাতে বেড়ে চলে যায়, ডেমোক্রেটের হাতে চলে যায়। ডেমোক্রেটের হাতে যাওয়ার অর্থই দাঁড়াবে যে তাদের হাতে আরো 10টা ইনস্ট্রুমেন্ট থাকবে, যেটা দিয়ে তারা প্রেসিডেন্টকে বিভিন্ন সময় বিরক্ত করতে পারবেন, তাকে আটকে দিতে পারবেন। এবং আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প তো ওনার যে ব্যক্তিত্ব, এটা তিনি মোটেও পছন্দ করবেন। উনি যেভাবে শাসন করতে চান সেই কাঠামোটা বদলে যাবে, এবং তার জন্য কিন্তু এটা মহা রাজনৈতিক। ইরান কি হলো না হলো, ইসরায়েলের কি হলো, তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, এবং তার নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে এখানে অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে কেমন আছে এখন, তো অর্থনীতিতে আপনি তেলের $4 যদি গ্যালন হয়, তার প্রতিক্রিয়া আপনি সামগ্রিক অর্থে আপনি পণ্য সামগ্রীতে পাবেন, যানবাহনে পাবেন, সব টোটাল ইকোনমিক নেটওয়ার্কটার মধ্যে এটা ছড়িয়ে যাবে। এবং যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই যুদ্ধের চাইতেও বেশি আমার কানে মনে হয় তার জন্য চিন্তার কারণ, এবং এটা প্রতিক্রিয়া আপনি স্টক মার্কেটে হচ্ছে গিয়ে। তো কাজেই উনি যেই উপাদানগুলোকে ধরে নিজের শক্তি জানান দিচ্ছিলেন, সেই জায়গাগুলোতে ধস নামছে, এবং তার জন্য এগুলি হচ্ছে প্রধান চিন্তার